হবে। দেখ, আজকে আমরা যে সাবজেক্টটা স্টার্ট করব এই সেমিস্টারের নতুন সাবজেক্ট, দ্যাটস কল্ড লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট। লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিট, তাই তো? এলআইসি। প্রথমে আমাকে কিছু জিনিস আগে বল। ট্রানজিস্টর দেখে এসেছিস, তাই তো? ট্রানজিস্টর বায়াসিং করতে গেলে কিছু প্যারামিটার দেখতে হয়, সেই প্যারামিটারগুলো আমাকে বলতে হবে। কি প্যারামিটার দেখতে হয়? তাড়াতাড়ি বল। হ্যালো, ট্রানজিস্টর বায়াসিং করতে গেলে যে প্যারামিটারগুলো দরকার সেই প্যারামিটারগুলো আমাকে বল, তাড়াতাড়ি বল। একটা হচ্ছে স্টেবিলিটি ফ্যাক্টর, আর একটা যেটা দেখতে হয় সেটা হচ্ছে থার্মাল রানঅ্যাওয়ে, তাই তো? স্টেবিলিটি ফ্যাক্টর কি মনে আছে? এইসব চুপচাপ কেন ভাই, বল না, না রে ক্লাস বন্ধ করে দেবো কিন্তু। স্টেবিলিটি ফ্যাক্টর কি বল? এস দিয়ে ডিনোট করা হয়। স্টেবিলিটি মানে ওই কিউ পয়েন্টে কোনো ট্রানজিস্টর কতটা স্টেবল, ওইটা আমাদের স্টেবিলিটি ফ্যাক্টর মনে হয়। ওটাই মনে হয়? এসব বলছিস? রেট অফ চেঞ্জ অফ কালেক্টর কারেন্ট উইথ রেসপেক্ট টু দ্য কালেক্টর লিকেজ কারেন্ট, তাই না? হ্যাঁ, অ্যাট কনস্ট্যান্ট বিটা গেন। বিটা গেন কিসের জন্য রে? কমন এমিটার নাকি কমন কালেক্টর না কমন বেস, কিসের জন্য? মিটার। বেশ, থার্মাল রানঅ্যাওয়ে বল। কি জিনিস এটা? দ্য সেলফ ডিস্ট্রাকশন, এগুলো প্রীতম তোদের পড়ায়নি? অফ অ্যান আনস্টেবিলাইজড ট্রানজিস্টর is known as thermal runaway. ট্রানজিস্টরে যে কটা প্যারামিটার আছে, যে রকমের গেন আছে, যাতে লিকেজ কারেন্ট আছে, এইগুলো যদি একটা সার্টেন বিমের উপরে চলে যায় তখন ট্রানজিস্টরে এত পরিমাণ হিট জেনারেট হয় এই কালেক্টর এমিটার জাংশনটাই নিচে ডিস্ট্রয় করে থাকে, ঠিক আছে? একটা আনস্টেবিলাইজড ওয়েতে। এই ফেনোমেনাটাকেই বলা হয় থার্মাল রানঅ্যাওয়ে। ওকে, এবার সিলেবাসের শুরুতে যেটা দেওয়া আছে সেটা আমরা দেখব। সেটা কি দেওয়া আছে? ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, তাই তো? এটা দিয়ে শুরু না? হ্যাঁ দাদা। বেশ, কিছু মনে হচ্ছে নামটা দেখে ডিফারেন্সিয়াল কেন বলছে? কি জিনিস, কি হয়? যে অ্যাম্পলিফায়ারের দ্বারা ডিফারেন্সিয়েশন করা হয়। কিছুটা ঠিক, আবার কিছুটা ভুল। টাইম ডোমেনে দু রকম ডোমেন হয়, একটা টাইম ডোমেন
আর ফ্রিকোয়েন্সি ডোমেন। এইগুলো তো নাম জানিস? আচ্ছা টাইম ডোমেনে যেটা সাবস্ট্রাকশন, ফ্রিকোয়েন্সি ডোমেনে সেটা ডিফারেন্স। আপাতত ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার মানে আমরা জানবো যেটা নর্মালি ডিফারেন্স করে, এইটুখানি। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার ইন দ্য সেন্স অপঅ্যাম্প সব কাজ করতে পারে, ঠিক আছে। আর অপঅ্যাম্পের প্রিলিমিনারি ধারণার আগে কী করে অপঅ্যাম্প এলো, ভেতরের কনফিগারেশন কী, সেই জিনিসটাই হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। কী আছে অপঅ্যাম্পের ভেতরে, তাহলে কিছু লিখি এর সম্পর্কে। ইট amplifies the difference between two input signal। এই দুটো ইনপুট সিগন্যাল কোথায় দেওয়া হবে, কিছু মনে হচ্ছে? অ্যাম্প্লিফায়ার কি দিয়ে তৈরি হয় রে? ইনভার্টিং এবং নন ইনভার্টিং টার্মিনালে। ঠিক, কিন্তু সেটা অপঅ্যাম্পে, আমি এখনো অপঅ্যাম্পে আসিনি। অ্যাম্প্লিফায়ার কি দিয়ে তৈরি হয় আমাকে বল। ট্রানজিস্টর দিয়ে। ট্রানজিস্টর দিয়ে। ঠিক, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আমরা এখানে বিজেটি নিয়ে আলোচনা করব। ট্রানজিস্টার বলতে মসফেট, জেফেট, বিজেটি সব বোঝায়, ঠিক আছে। দ্য হোল ডিভাইসেস আর নোন অ্যাজ এ ট্রানজিস্টর ফ্যামিলি। তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ওকে, এই বলতে আশাবাদী করে তুই করবি কেন? এবার দেখ, তাহলে যদি আমি একটা এরকম ছবি আঁকি, ছবিটা ভালো করে দেখবি, ঠিক আছে, বলবি আমি কোথাও ভুল আঁকছি কিনা। তাহলে একটু নাও। মানে ওঠাবো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যেই টার্মিনালটায় অ্যারো দিয়েছে ওটা কি টার্মিনাল? ইমিটার। ইমিটার। কি ট্রানজিস্টার এগুলো? এনপিএন। পিন, দুটো এনপিএন। এই টার্মিনাল গুলো কি? কালেক্টর। তাহলে যদি এটা কালেক্টর হয় তাহলে এটা নিশ্চয়ই কালেক্টরের রেজিস্ট্যান্স, নাম RC1 দিলাম। এই রেজিস্টারের কালেক্টরের রেজিস্ট্যান্সের নাম RC2 দিলাম। ওকে, ধরে নে এখানে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, এটা VI1, এখানে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, এটা VI2। এটা ধরে নে ট্রানজিস্টার 1 বা বিজেটি 1, এটা বিজেটি 2। ওকে, আমরা সবাই ট্রানজিস্টার 1 করেই বলি, বাট এটা ঠিক নয় বলা। দেখ, এই একটা এনপিএন ট্রানজিস্টার, এই একটা এনপিএন ট্রানজিস্টার, তাদের কালেক্টরের এক্সিস্টেন্স হচ্ছে RC1, এই ট্রানজিস্টারের RC2। দুটো একসঙ্গে শর্ট করে ভিসিসি দিয়েছি। এনপিএন ট্রানজিস্টারের কালেক্টরে তো আমরা সোর্স পি, তাই তো? হ্যাঁ দাদা। আর এদের এমিটার গুলো শর্ট করে গ্রাউন্ড করা আছে, ভি মানে এখানে নেগেটিভ সাপ্লাই দেওয়া আছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি হয় এরকম না, এই তো থাকে। হ্যাঁ আমি ওটা দেখাইনি, জাস্ট এরকম দেখিয়েছিলাম। আচ্ছা, এখানে কালেক্টর টার্মিনাল থেকে আউটপুট নিচ্ছি, এই প্রথম টার্মিনাল, প্রথম রেজিস্টারের কালেক্টর টার্মিনাল, আর সেকেন্ড রেজিস্টারের কালেক্টর টার্মিনাল, তাই তো? ওকে, দুটো থেকে আউটপুট নিয়েছি যেটা V0। আপাতত এইটুখানি জেনে রাখ, দুটোর আউটপুট হচ্ছে V0, মানে দুটো ইনপুট সিগন্যালের ডিফারেন্স হবে। এই ট্রানজিস্টারের ইনপুটে যে সিগন্যাল দিয়েছি তার ভোল্টেজ কত? VI1। এর যেটা দিয়েছি এটা হচ্ছে VI2। এই অবধি কোনো সমস্যা? না দাদা। তাহলে VI1 আর VI2 যদি দুটো ট্রানজিস্টারের ইনপুট সিগন্যাল হয়, এখানে লিখি, সাপোজ VI1 and VI2
are the two input signal of the NPN transistor के TXP এ লিখে ওকে then AD কি AD হচ্ছে ডিফারেনশিয়াল গেইন যেহেতু এটা একটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার তাহলে এর গেইনটাও নিশ্চয়ই ডিফারেনশিয়াল গেইন হবে ঠিক কি না হ্যাঁ তাহলে আউটপুট ভোল্টেজটা কি লিখবো ভিও যেটা দিয়েছি ভিও দেখ নর্মালি একটা জিনিস আমি বলে দিচ্ছি কন্ট্রোল সিস্টেমে তোরা ভালো করে পড়বি যেটা আমিই পড়াবো 6th সেমিস্টারে আউটপুট বের করতে হয় গেইন ইনটু ইনপুট ঠিক আছে এটা একটা জেনারেলাইজ ফর্মুলা আউটপুট ইকুয়ালস টু গেইন ইনটু ইনপুট ওকে V0 আউটপুট তো গেইন কত বলেছে এডি আর ইনপুট কি কি আছে VI1 আর VI2 তাহলে এরকম লিখতে পারি হ্যাঁ দাদা আচ্ছা এবার আমাকে একটা জিনিস বল এই দুটো ট্রানজিস্টরের মধ্যে যে সিগন্যালটা আমি দিয়েছি এই যে VI1 আর VI2 দিয়েছি এই দুটো কমন সিগন্যাল মানে আমি বলতে চাইছি ধর এইটা যে এসি সোর্স থেকে দিচ্ছি এটা একটা এসি সিগন্যাল দিচ্ছি মানে এখানে তাতে অ্যাকচুয়ালি একটা এসি সোর্স ওকে তবে নে একটা ফাংশন জেনারেটরের ইনপুট টার্মিনাল থেকে দুটো ইনপুট টার্মিনাল থেকে ইনপুট দুটো বিজেটিতে দেওয়া হয়েছে তাহলে একটাই কমন সিগন্যাল দুটো ট্রানজিস্টরের বেসে দেওয়া হয়েছে ঠিক কি না আবার ভালো করে জিনিসটা শোন একটা ফাংশন জেনারেটর আছে একটা ফাংশন জেনারেটরে অনেকগুলো ইনপুট টার্মিনাল আছে সেখান থেকে দুটো ইনপুট টার্মিনাল দিয়ে একটা ট্রানজিস্টরের বেসে ইনপুটটা দেওয়া হয়েছে আর একটা ট্রানজিস্টরের বেসে এই VI2 দেওয়া হয়েছে দুটো সেম ফাংশন জেনারেটর থেকে তৈরি করা হয়েছে তার মানে কি দুটো ট্রানজিস্টরের বেসেই কমন সিগন্যাল যাচ্ছে সেম সিগন্যাল বা কমন সিগন্যাল যাচ্ছে তো তাহলে এই জিনিসটা যাওয়া একটা সুবিধা কি এদের বেসে যে ইনপুট সিগন্যালটা যাচ্ছে তার সঙ্গে যে নয়েজটা যাচ্ছে যদি কোনো কারণে ফাংশন জেনারেটরের ওয়্যারের যে রেজিস্ট্যান্স আছে তার জন্য যদি কোনো নয়েজ ফ্রিকোয়েন্সি জেনারেট হয় ঠিক আছে সেই ফ্রিকোয়েন্সিটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে কি বললাম বোঝা গেল না দাদা বলো দেখ এইখানে ধরে নে এখানে একটা ছবি আমি আঁকছি এটা ফাংশন জেনারেটর ঠিক আছে এই দুখানে টার্মিনাল একটা টার্মিনাল এখানে ইনপুট দিয়েছি আর একটা টার্মিনাল ঘুরে এসে এখানে ইনপুট এসছে এই দুটো সেম ডিভাইস থেকে যাচ্ছে তো এই দুটো ইনপুট সিগন্যাল তাহলে যদি এইখান থেকে কোনো নয়েজ জেনারেট হয় সাপোজ ফাংশন জেনারেটর কিছু খারাপ আছে ঠিক আছে তাহলে এখান থেকে যদি এই ফাংশন জেনারেটর থেকে যদি কোনো নয়েজ জেনারেট হয় ধরেন একটা নয়েজ জেনারেট করছে তাহলে সেই নয়েজটা এর মধ্যে দিয়েও যাবে এর মধ্যে দিয়েও যাবে তাই তো নিশ্চয়ই একটা মধ্যে দিয়ে যাবে আরেকটা মধ্যে দিয়ে যাবে না এমনটা হবে না যে এইটা খারাপ দুটোর মধ্যে দিয়ে ভুল সিগন্যাল যাবে তাহলে যেহেতু দুটো সিগন্যালের মধ্যে দিয়ে কখনো কখনো ভুল সিগন্যাল যাচ্ছে এবং সেটা একই ডিভাইস থেকে তাহলে যদি দুটো সিগন্যাল আমি মাইনাস করি ধরে নে একটা কথা ধরে নে VI1 এর সঙ্গে যে সিগন্যালটা যাচ্ছে সেটা হচ্ছে ফাই আর VI2 সঙ্গে যে সিগন্যালটা যাচ্ছে সেটা হচ্ছে ফাই ঠিক আছে দুটোর ক্ষেত্রে একটা সেম সিগন্যাল সেম এরর জেনারেট করেছে এই দুটো নয়েজ সিগন্যাল জেনারেট করেছে তো তাহলে এবার এই দুটোকে যখন আমি বিয়োগ করব VI1 প্লাস ফাই মাইনাস VI2 মাইনাস ফাই এই ফাই ফাই কেটে যাচ্ছে না মানে কি নয়েজ সিগন্যালটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে গেল আমাকে কিছু করতেই হলো না জাস্ট VI1 আর VI2 মাইনাস VI1 মাইনাস VI2 পড়ে থাকছে ও আচ্ছা আচ্ছা এই বুঝতে পারলি সবাই ওই রেসপন্স করবি হ্যাঁ দাদা বুঝতে পেরেছি যে নয়েজ সিগন্যালটা আমরা অটোমেটিক্যালি এখানে রিজেক্ট হয়ে যাচ্ছে আমাকে কিছু করতে হচ্ছে না ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের এইটা সবচেয়ে বড় সুবিধা যেটাকে আমরা অপ অ্যাম্পে গিয়ে একটা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে পড়বো যেটাকে আমরা CMRR বলবো কমন মোড রিজেকশন রেশিও আচ্ছা দাদা বলছি মানে VI1 আর VI2 তো দুটো সেম মানে মাইনাস করলে তো 0 হয়ে যাবে মাইনাস করলে 0 হয়ে যাবে আমি বলতে সেম ইন দ্য সেন্স আমি বলতে চাইছি এই দুটো একই ফাংশন জেনারেটর থেকে ইনপুট নেওয়া হয়েছে মানে অ্যাম্পলিটিউডটা সেম না
ঠিক আছে। তুই যেটা বলছিস দুটো চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, আমরা সেইগুলো এক একটা করে সিঙ্গেল কন্ডিশনে আসবো। একবার VI1 জিরো করবো, একবার VI2 জিরো করবো, আসছি সেই কন্ডিশনটা। বাট হিসাব অনুযায়ী এখানে যে দুটো সিগন্যাল নেওয়া হয়েছে সেই দুটো একই ফাংশন জেনারেটর থেকে নেওয়া হলেও তাদের ফ্রিকোয়েন্সি আলাদা, তাদের অ্যাম্পলিটিউড আলাদা। ওকে, এই দুটো কিন্তু এক সিগন্যাল না, এই দুটো মনে রাখবি, এই দুটো কিন্তু এক সিগন্যাল না, এটা এক জায়গা থেকে জেনারেট করা হয়েছে, বা দুটো এক সিগন্যাল নয় কিন্তু। এদের সঙ্গে যে নয়েজটা জেনারেট করা হচ্ছে সেইটা কমন সিগন্যাল। দাদা বলছি, একটা ফাংশন জেনারেটর থেকে আলাদাভাবে কি দুটো সিগন্যাল নেওয়া যায়? হ্যাঁ নেওয়া যায়, এরকম ফাংশন জেনারেটরও আছে, ডুয়েল ইনপুট ফাংশন জেনারেটর আছে। সব কলেজে থাকে না, বাট হয়, অসুবিধা হয় না। এবং সেই দুটো ফাংশন জেনারেটর থেকে ইনপুট যখন তুই একটা সিআরও বা ডিএসওতে দিবি না, তখন তুই নানান মানে যেগুলো একটা সিআরওতে আমরা কি দেখি, একটা ইলেকট্রন বিমটাই তো চারদিকে, তবে এখন মেজারমেন্ট করা হয়নি না, স্যার শুরু করেননি এখনো। আচ্ছা, না, একটা হয়নি। ইলেকট্রন বিমই সিআরও স্ক্রিনে, ঠিক আছে, ধরে নে এটা একটা সিআরও স্ক্রিন, সিআরও সবাই দেখেছিস, এরকম একটা সিআরও ডিসপ্লে থাকে। হ্যাঁ দাদা। এইখানে যদি একটা ইলেকট্রন বিম থাকে, এই বিমটাই তোর চোখের সামনে, ঠিক আছে, নানান জায়গায় অ্যাট এ টাইমে গিয়ে নানান রকম ডিসপ্লে তৈরি করছে। ওকে, যদি সেটা একটা ইলেকট্রন বিম থাকে সেটাকে আমরা সিঙ্গেল ইলেকট্রন বিম সিআরও বলি। ডুয়েল বিম সিআরও আছে, সিঙ্গেল গান ডুয়েল বিম সিআরও আছে, সিঙ্গেল বিম ডুয়েল গান সিআরও আছে। ঠিক আছে, মেজারমেন্টে তোরা এগুলো আরো ডিটেলস পড়বি। ওকে, দেওয়া যায় ইনপুট, দুটো একটা ফাংশনের থেকে দু রকম ইনপুট দেওয়া যায়, এবং তাদের দু রকমের অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ সবই চেঞ্জ করা যায়। আচ্ছা, এই অবধি কোনো সমস্যা? না দাদা। এই যে ইনপুটগুলো আমি দিলাম, ঠিক আছে, এই VI1 আর VI2, এইগুলো হচ্ছে মিলি ভোল্ট রেঞ্জে। ওকে, আর এই অবধি কোনো অসুবিধা নেই। এবার একটা একটা করে জিনিস আমরা জিরো করবো। কেস 1, when VI2 equals to 0, তাহলে V0 টা কি হবে সব করে বলে ফেল তো। তাই তো, হ্যাঁ। এটাকে 2 নাম্বার দিলাম, ঠিক আছে, এটা 1 নাম্বার আছে। তাহলে কি করেছি, এই VI1 যেটা আছে মানে ফার্স্ট ট্রানজিস্টরের যে ইনপুটটা, এখানে আর কোনো ইনপুট সিগন্যাল আমি দিইনি, এই ট্রানজিস্টরের কোনো ইনপুট সিগন্যাল আমি তখন আর দিইনি। ওকে, এটা তখন জিরো করে দিয়েছি, তুমি শুধু এই ট্রানজিস্টরটা ইনপুট আছে। এবার ভালো, আমি পরে আরো ডিটেলসে আসবো, জাস্ট কথার কথা বলে রাখছি। তাহলে এই এই কন্ডিশনে আমরা কি দেখলাম, শুধুমাত্র একটা ট্রানজিস্টর থেকে ইনপুট, কিন্তু দুটো ট্রানজিস্টর থেকে আউটপুট দিচ্ছি। জিনিসটা বোঝ, এই কন্ডিশনে শুধুমাত্র একটা ট্রানজিস্টরের ইনপুট, দুটো ট্রানজিস্টর থেকে আউটপুট নিচ্ছি। এই কনফিগারেশনটার নাম হচ্ছে সিঙ্গেল ইনপুট ব্যালেন্স আউটপুট ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার। ওকে, দাদা কনফিগারেশনটা একটু বলে দাও তো একবার। বলে দিচ্ছি, এই কন্ডিশনটা লিখে নিয়ে একবার বলে দিচ্ছি। তাহলে ধর যখন VI1 জিরো হবে, আচ্ছা আমরা VI2 জিরো করেছি, এবার VI1 যখন জিরো হবে তখন কি লিখবো, তো V0 is equal to AD into VI2। V0 equals to AD into 0 minus VI2, তাই তো, তাহলে এখানে একটা মাইনাস এসছে না, হ্যাঁ। আচ্ছা মাইনাসটা কি এমনি এমনি চলে এলো, মানে ইনপুট থেকে আউটপুটটাকে মাইনাস করা হচ্ছে, আউটপুটটা ইনপুটের থেকে বেশি, এই কারণে। এইখান থেকেই অপ অ্যাম্পের শুরু। ফেজ শিফট হচ্ছে এখানে। ঠিক, মাইনাস ইন দ্য সেন্স আউটপুটে ইনপুটটা চেঞ্জ হয়ে যাবে, দিস ইজ দ্য ইনপুট অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট ওয়েভফর্ম।
180 ডিগ্রি ফেজ শিফট হবে এবং এই VI1 টার্মিনালটার নামই হচ্ছে নন ইনভার্টিং। কারণ VI1টা যখন 0 করেছি তখনই এই জিনিসটা এসছে না। এবার দেখি দাস ইনপুট ভোল্টেজ, এবার যখন আমি অপারেন্ট পড়াবো তখন জিনিসগুলো ভালো করে কোরিলেট করতে পারবো। আগে এই জিনিসটা শোন যে কোথা থেকে কি জিনিস এসছে। তাহলে VI1 এর যে টার্মিনালটা এইটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। তার কারণ কি, দেখ যখন শুধু VI1 থাকছে, VI2 0 করেছি, VI1টা কখন বলবে যখন আউটপুটে VI1 থাকবে। এখানে শুধু আউটপুটে VI1 আছে না, এখানে কোন মাইনাস সাইন এসছে না। তাহলে শুধু যখন আউটপুটে VI1 আছে তাহলে নিশ্চয়ই এই টার্মিনালে ইনপুট যখন আমি দেবো VI1 এ যখন আমি কোনো ইনপুট দেবো তাহলে আউটপুটে কোনো মাইনাস আমার নেই, মানে আমি যদি ইনপুট এইটা দিই তাহলে আউটপুটও নিশ্চয়ই আমার সাপোজ এরকমই আসবে, তাই না? Non-inverting input because a positive voltage VI1 acting along produces voltage V0, V0 বলে V0 বলে, ঠিক আছে? তাহলে সিমিলারলি স্যার বিকজ এর পরে কি লিখেছেন? because a positive voltage VI1 acting along produces V0 positive voltage। তার মানে কি, এখানে যখন VI1 একা ইনপুট হিসাবে কাজ করছে তাহলে V0 পেও একটা পজিটিভ ভোল্টেজ তৈরি করছে, তাই না? সেটাই লিখেছি। Input because a positive voltage VI1 acting along produces voltage V0 positive bracket, okay? Similarly positive voltage VI2 যখন একা কাজ করছে এ কি প্রডিউস করছে রে, একটা নেগেটিভ আউটপুট ভোল্টেজ তৈরি করছে না? নেগেটিভ আউটপুট ভোল্টেজ V0। তাহলে এই টার্মিনালটাকে আমরা কি বলবো? ইনভার্টিং। ইনভার্টিং। ইনভার্টিং, ওকে। তাহলে এবার ছবিটা আঁকি। যখন VI2 0, প্রথমে VI2 0 করেছিলাম প্রথম কন্ডিশনটা, VI2 যখন 0 তখন কি হবে? কার কি আওয়াজ হচ্ছে? কি আওয়াজ হচ্ছে? গাড়ি, RC1 RC2, এটা VI1 ছিল, VI2 0 করেছি, মানে এইটা ডিরেক্টলি গ্রাউন্ড হয়ে যাবে। আর এখানে একটা এসি সোর্স আছে, এখানে ধর ইনপুটটা দিয়েছি আর এখান থেকে আমি আউটপুটটা জেনারেট করছি V0 সাপোজ। আর আউটপুটটা কি হবে? VI2 ছবিটা নিজেরা এঁকে ফেল। VI1 যখন 0, VI1 যখন 0 ছবিটা নিজেরা এঁকে ফেল।
এখানে ইনপুট দিয়েছি এরকম, আর আউটপুটটা কি হবে? আউটপুটটা ফেজ শিফট ফেজ শিফট হয়ে যাবে। বল, এই অবধি কোনো অসুবিধা? এতক্ষণ পর্যন্ত না কোনো দাদা, অসুবিধা? না দাদা, সবার কোনো অসুবিধা? না দাদা। কারণ এইখানে বেসটা যদি ঠিক না থাকে তখন কিন্তু পরে অপারেন্টে গিয়ে কিন্তু অসুবিধা হবে। তবে অপারেন্টে এমন অনেক কনফিগারেশন আমরা পড়বো, ঠিক আছে? ভেতরের সার্কিট মনে রাখতে খুব চাপ হবে। তখন যদি তুই টার্মিনাল ঘুরিয়ে ফেলিস কোন টার্মিনালে কি আমি ইনপুট দিচ্ছি, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। Following are the 4 differential configuration based on the input and output. Dual input, balance output. পরেরটা কি হবে বল? ডুয়েল ইনপুট, আনব্যালেন্স আউটপুট। আনব্যালেন্স আউটপুট মানে আমি কি বললাম একটু আগে? বলেছি না বলিনি? আচ্ছা, এটা আনব্যালেন্সই লিখে দিই, আগে আনব্যালেন্সটা লিখে দিই, তারপর ব্যালেন্সটা দিচ্ছি। সিঙ্গেল ইনপুট, ব্যালেন্স আউট। যেই জায়গাগুলোতে ডুয়েল ইনপুট দেওয়া আছে এই কনফিগারেশনগুলোকে বলে ডবল এন্ডেড ইনপুট। ওকে, যেইখানে সিঙ্গেল ইনপুট দেওয়া আছে এই কনফিগারেশনগুলোকে বলে সিঙ্গেল এন্ডেড ইনপুট। বলতো এই কনফিগারেশনটায় কি বলতে চেয়েছে? ডুয়েল ইনপুট, আনব্যালেন্স আউটপুট, মানে ইনপুট গুলো সমান, কিন্তু ব্যালেন্সে দুটো থেকে আউটপুট নেওয়া হবে। একজন বল, আমি কিছুই শুনতে পেলাম। ব্যালেন্সড আউটপুটে দুটো থেকেই আউটপুট নেওয়া হবে। 2 নাম্বারটা বলেছি, ডুয়েল ইনপুট, আনব্যালেন্স আউটপুট। মানে ইনপুটটা সমান কিন্তু আউটপুটটা অসমান। মানে যে কোনো আউটপুটটা যে কোনো একটা থেকে নেওয়া হবে। ঠিক, যে কোনো একটা থেকে আউটপুট নেওয়া হবে। তাহলে এবার এই কনফিগারেশন গুলো আমরা ডিটেইলস আসি, ঠিক আছে? ডুয়েল ইনপুট, ব্যালেন্স আউটপুট। ছবিগুলো আমি আঁকছি না, ছবিগুলো এইটা কোন ছবিটা বুঝতে পারছিস তো? ডুয়েল ইনপুট, ব্যালেন্স আউটপুট, এই ছবিটা। ওকে, এটাকে ফিগার 1 দিয়েও লিখে নিতে পারিস, তাহলে এখানে শুধু আমি ফিগার 1টা লিখে দিচ্ছি। ফিগার 1, ফিগার 1 লিখে দিচ্ছি। তাহলে এখানে দুটো উপরে ওঠেন, আরো উপরে। ঠিক আছে স্যার, হয়ে গেল। আচ্ছা, তাহলে একটু এর সম্পর্কে লিখি। Here 2 single input, একটা জিনিস ভালো করে আবার খেয়াল করবি, আমি এখানে সিঙ্গেল ইনপুট মানে কিন্তু এই সিঙ্গেল ইনপুটের কথা বলিনি, আমি দুটো সিঙ্গেল ইনপুট বলতে চেয়েছি ডুয়েল ইনপুট হিসেবে। তার কারণ দুটো ট্রানজিস্টরে একটা একটা করে ইনপুট যাচ্ছে বলে। বুঝলি কি বললাম? এখানে দুটো সিঙ্গেল ইনপুট আমি লিখেছি, ঠিক আছে? এই দুটো সিঙ্গেল ইনপুটের সঙ্গে যেন আবার এই সিঙ্গেল ইনপুটটা ঘুরিয়ে ফেলিস না। এখানে দুটো সিঙ্গেল ইনপুট মানে বলতে চেয়েছি দুটো ট্রানজিস্টরে যেটা একটা একটা করে ইনপুট গেছে, মানে ব্র্যাকেটে সেখানে ডবল ইনপুট লিখে দিয়েছি। হ্যাঁ, দুটো সিঙ্গেল ইনপুট মানে একটা ডবল ইনপুট। আমি শুধু এই ট্রানজিস্টরে একটা ইনপুট দিই, এই ট্রানজিস্টরে একটা ইনপুট দিই, দুটো তো সিঙ্গেল সিঙ্গেল ইনপুট, এখানে একটা সিঙ্গেল ইনপুট, এখানে একটা সিঙ্গেল ইনপুট, তো তাহলে দুটোতে একসাথে ডবল ইনপুট রে বাবা।
হ্যাঁ দাদা ঠিক আছে। এটাই বলতে চাইছি, একটা VI1 একটা VI2। আর বল এখনো কোনো সমস্যা কি? না 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 ঠিক আছে। আর অ্যাপ্লাই টু দ্য বেসিস অফ B1 অ্যান্ড B2। আচ্ছা, B1 বেসটা কার জন্য? এটা হচ্ছে ট্রানজিস্টর 1 এর জন্য। অফ 2 matched transistor T1 and T2। আচ্ছা, এবার আমাকে একটু চট করে বলে ফেলতো, এই ম্যাচ ট্রানজিস্টর যে কথাটা বলেছে এর মানে কি? কি ম্যাচ আছে ট্রানজিস্টরের মধ্যে? স্যার বিটা। আর সিগন্যালটা হ্যাঁ হ্যাঁ, সিগন্যালটা V1 আর VI1 আর VI2 টা। ট্রানজিস্টরের যে প্যারামিটারগুলো, একটা হচ্ছে তার স্টেবিলিটি ফ্যাক্টরটা সেম হতে হবে, ঠিক আছে, একটা হচ্ছে তার গেইনটা ম্যাচ করতে হবে, আর একটা হচ্ছে তাদের আরও কিছু ভেতরকার জিনিস, যেমন হচ্ছে হারমোনিক ফ্যাক্টর আছে, ঠিক আছে, না ডিসিপেশন ফ্যাক্টর আছে। এই কিছু প্যারামিটার ট্রানজিস্টরে ম্যাচ করতে হয়, তা না হলে কি হয়, সেই ট্রানজিস্টরে যদি প্যারামিটারগুলো ম্যাচ না করে, তাহলে আমরা একদম ফার্স্ট কন্ডিশনে কি দেখেছিলাম মনে আছে? ওই যে নয়েজ সিগন্যালটা অটোমেটিক্যালি জেনারেট হচ্ছিল, ইনপুটে জেনারেট হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছিল, সেই জিনিসটা আর হবে না, ঠিক আছে? না এবার বলুন। ট্রানজিস্টরের যে প্যারামিটারগুলো, বিশেষ করে গেইন, স্টেবিলিটি ফ্যাক্টর, ঠিক আছে, এইগুলো যদি সেম ট্রানজিস্টর ম্যাচ না করে আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার বানিয়ে ফেলি, তাহলে কি হবে, যখন এর মধ্যে আমরা ইনপুটগুলো দেবো, তাহলে তো একটা ট্রানজিস্টারের ইনপুট একরকম, দুটো ট্রানজিস্টারে একটু সেম ইনপুট দিয়েছে একই ফাংশন জেনারেটর থেকে, কিন্তু দুটো তো দুরকম আউটপুট প্রডিউস করবে। আমি কি বাংলাটা বললাম বুঝতে পারবি? ও বুঝেছি, মানে আউটপুটে যে নয়েজটা হবে সেটা ক্যান্সেল আউট করতে পারবে সেটা না। তো ক্যান্সেল আউট হবেই না, এক নম্বর কারণ একটা, সেটা তো ক্যান্সেল আউট হবেই না। আমি যে এই জিনিসটা লিখছিলাম, এডি ইন্টু VI1 মাইনাস VI2, একটা এই ইকুয়েশন থেকে ঠিক হলো, তখন তখন তো দুটো ট্রানজিস্টরের দুটো আউটপুটের জন্য একটা V01 মাইনাস V02 তৈরি হবে, একটা AD1 মাইনাস AD2 তৈরি হবে, আবার একটা VI1 মাইনাস VI2 তৈরি হবে। তো এইটার সঙ্গে তো কোনো মিল আছে? সবই তো চেঞ্জ হয়ে যাবে ট্রানজিস্টারে, তাহলে তো আউটপুটটাও চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ ঠিক কি না? ট্রানজিস্টারের যখন গেনটা চেঞ্জ হয়ে গেল, দুটো ট্রানজিস্টারে দুটো ডিফারেন্সিয়াল গেন তৈরি হলো, আলাদা গেন তৈরি হলো, তাহলে নিশ্চয়ই আউটপুটটাও চেঞ্জ হয়ে গেল, তাহলে আর ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার তৈরি করে কি লাভ হলো? তাহলে তো আর কিছু লাভ হলো না। আমার যেটা পারপাস ছিল নয়েজটা ক্যান্সেল আউট করা, সেটা তো আমার হলো না। এই জন্য দুটো কারণে ম্যাচ ট্রানজিস্টার দরকার, ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা আরো হায়ার ক্লাসে পড়বো, কিছু গেন, বিশেষ করে যে 4 রকমের অ্যাম্প্লিফায়ার হয়, এটা তোরা আগের সেমিস্টারে পড়েছিস। কি কি 4 রকমের অ্যাম্প্লিফায়ার হয় আমাকে একটু বলতে পারবি? অ্যাম্প্লিফায়ার মানে ক্লাস এ ক্লাস বি ওইগুলোর কথা বলছো? পাওয়ার অ্যাম্প্লিফায়ার। নরমালি 4 রকমের অ্যাম্প্লিফায়ার কি কি হয়? ওগুলো পড়িনি তো স্যার, এগুলোই পড়েছিলাম, পাওয়ার তারপর অ্যাম্প্লিফায়ার গুলো। তোরা এই 4টে জিনিসের নাম জানিস না? ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার, কারেন্ট অ্যাম্প্লিফায়ার, পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাম্প্লিফায়ার। এগুলো জানি তো। এই অ্যাম্প্লিফায়ারগুলো যখন ডিজাইন করা হবে, ঠিক আছে, তখন কিন্তু সেই ডিজাইন প্যারামিটার বা ডিজাইনের যে অ্যাসপেক্টগুলো, সেগুলো কিন্তু আর স্যাটিসফাই করবে না, তোকে ওই অ্যাম্প্লিফায়ারটা বানানোর কোনো মানে হবে না। তাহলে বুঝতে পারছিস ট্রানজিস্টরগুলো যখন আমরা চুজ করবো, তাদের ডেটা শিট কতটা দরকার? ওটা একটা গেল। আউটপুট যেটা V0 আমরা মেজার করবো, ঠিক আছে, দুটো কালেক্টরের রেজিস্ট্যান্স C1 আর C2 দেওয়া আছে, দুটো কালেক্টর, ঠিক আছে, তারা যাতে সেম ডিসি পোটেনশিয়াল মেনটেন করে। দেখ, এতক্ষণ পর্যন্ত যতগুলো কনফিগারেশন আমি সেম ডিসিসি দিয়েছি না দুটোর জন্য? হ্যাঁ এটার ক্ষেত্রেও। আর একটা কারণ, ব্যালেন্স আউটপুট তৈরি হওয়ার জন্য কিন্তু এই দুটো
পোটেনশিয়াল মানে দুটো ইনপুটের যে মানে দুটো কালেক্টরের যে পোটেনশিয়াল ভিসিসি তারা যাতে সেম পোটেনশিয়ালে থাকে বা ইকুয়াল পোটেনশিয়ালে থাকে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। দেখ এটা তো গ্রাউন্ডের তো আর ডিফারেন্স বলে কিছু হয় না। আমি যদি করার কথা এখানে একটা গ্রাউন্ড কানেক্ট করতাম, এখানে একটা গ্রাউন্ড কানেক্ট করতাম, এটা তো কোনো লাভ হলো না, একই জিনিস, তাই তো? তাহলে নিশ্চয়ই ভিসিসিটা আমার সেম হতে হবে বা ইকুয়াল হতে হবে। এইটা পজিটিভ বা এইটা কাজ কখন হবে? কোনো একটা গ্রাউন্ডের রেসপেক্টটাই তো। ধর এটা ভিসিসি আছে, ঠিক আছে, নিচে বাকি সার্কিটগুলো আছে, এখানে মাইনাস ভি আছে, আমি এখানে পজিটিভ দিয়ে দিলাম, ঠিক আছে, আমি এটা কানেক্ট করলাম, এটা কোনো লাভ হলো না। কার থ্রু দিয়ে গ্রাউন্ড হবে? কোথায় পোটেনশিয়াল সাপ্লাই করবে? কারেন্ট ফ্লো হবে নাকি? কিছুই তো হবে না। এটা এরকম করে রেখে দেওয়া শুধু এখানে ফাঁকা রেখে দেওয়াটা একই মানে। তাহলে এর যে পোটেনশিয়ালটা ইকুয়াল হবে বা সেম হবে সেটা তো কারোর একটা রেসপেক্টে হতে হবে, গ্রাউন্ডের রেসপেক্টে না। কারণ গ্রাউন্ডের থ্রু দিয়েই তো কারেন্টটা পাঠাবে কালেক্টর থেকে মিটারে, গ্রাউন্ডের থ্রু দিয়েই তো কারেন্টটা এখান দিয়ে এখানে আসবে, তাই তো? তাহলে এই দুটোর সেম বা ইকুয়াল পোটেনশিয়াল হতে হবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অর ভি, যেটাকে আমরা বলে। যেহেতু এমিটারগুলো শর্ট সার্কিট করা তাই ভি বলছে, লিখে দিচ্ছি। বিকজ of the equal DC potential, DC দিয়ে equal DC potential at the two collectors WRT মানে with respect to ground, the output is referred as কি আউটপুট? এটা কি কনফিগারেশন করছি? ডুয়াল ইনপুট ব্যালেন্স আউটপুট তো, the output is referred as balance output। তাহলে এর যে ডিফারেন্সিয়াল গেইনটা হবে, তাহলে এর যে ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেইনটা হবে সেটা কি দিয়ে ডিনোট করবো? এডি, তাই তো? ডুয়াল ইনপুট ব্যালেন্স আউটপুটের জন্য কি লিখবো? সব লেখা চলে আসছে, বি ফি কোথা থেকে চলে যাবে এগুলো, আবার পেনটা একদম না খারাপ হয়ে গেছে। তাই V0 বাই ভি ইন চেপে যাচ্ছে, V0 বাই ভি ইন হলো। আচ্ছা, ভি ইনটাকে আমরা কি লিখেছিলাম? VI1 মাইনাস VI2 লিখেছিলাম না? হ্যাঁ, দেখো এরকম লিখতে পারি, VI1 মাইনাস VI2 টাকা ভিডি লিখতে পারি, জাস্ট নর্মাল আর কি, ভি লেখা ভিডি লেখা একই ব্যাপারই হলো। তাহলে এর গেইনটা যেটা হবে RC বাই স্মল আরই। এই স্মল আরই টার্মটা পুরো আর অন্য কোথাও শুনেছিস? মনে করে দেখো, এই RC মানে বলতে পারবি RC1 মাইনাস RC2, দুটো কালেক্টরের যে রেজিস্ট্যান্স আছে তাদের সামনে এই ডিফারেন্স, ঠিক আছে? আর এই আরইটা কি কোথাও শুনেছিস আগের বারে? এমিটার রেজিস্ট্যান্স। ঠিক, দিস ইজ দ্য এসি এমিটার রেজিস্ট্যান্স। এটা চোখে দেখতে পাস? ওই যে এই রেজিস্ট্যান্সটা চোখে দেখতে পাস কি? কোথায় গেলি রে বলে আবার চুপ করে গেলি কেন? তাহলে এটা একটা ইমাজিনারি রেজিস্ট্যান্স না? দাদা ওটা কি বিটা এসি নাকি? বলে দিচ্ছি, এডি ইকুয়ালস টু আরসি বাই আরই। আরসি হচ্ছে দুটো কালেক্টরের যে রেজিস্ট্যান্স আছে তাদের সাবট্রাকশন, আরই হচ্ছে এসি এমিটার রেজিস্ট্যান্স। প্রথম ট্রানজিস্টরের জন্য RE1,
ইকুয়াল টু সেকেন্ড ট্রানজিস্টরের জন্য RE2 ইকুয়াল টু RE, দুটো ইকুয়াল হবে। তার কারণ কি দেখ, দুটো ইকুয়াল বলেই তো আমি শর্ট করে একটা দিয়েছি না, তাই তো? হ্যাঁ এখানে স্মল আরি হিসেবে ডিনোট করছি, ওটা ক্যাপিটাল আরি, এখানে স্মল আরি আলাদা, সেটা তো ওরকম করে দেখানো যায় না। আর ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে RI। ইনপুট রেজিস্ট্যান্সটা কোথায় দেওয়া থাকে আমি ছবিতে দেখাইনি, এসে একটা ছবিতেই আমি দেখিয়ে দিচ্ছি, বেসের সঙ্গে লাগানো থাকে, ঠিক আছে? তাহলে এই আরিটা কি করে আচ্ছা এটা RI1, তাহলে ইনপুট রেজিস্ট্যান্সটা হচ্ছে RI, এটা কি করে বের করতে হবে? 2 ইন্টু RE ইন্টু বিটা এসি, ঠিক আছে? দুটোর ক্ষেত্রে বিটা সমান, আরিটা সমান, রেজিস্ট্যান্স বের করতে পারবি। হ্যাঁ দাদা। এই অবধি কোনো অসুবিধা? আরেকবার বলুন দাদা, কোন জায়গাটা বল? যেটা লিখলেন ইনপুট রেজিস্ট্যান্স আর এটা ইনপুট রেজিস্ট্যান্স RI, এটা আমি প্রত্যেকটা আঁকায় দেখাইনি, শুধু প্রথমটাতেই দেখালাম। দেখ, RI হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, ইনপুট আমি কোথায় দিয়েছি? বেসে দিয়েছি, তাই তো? আর নিশ্চয়ই ইনপুট রেজিস্ট্যান্সটা বেস টার্মিনালের সঙ্গেই থাকবে, খুব সোজা ব্যাপার। যদি আমি আউটপুট রেজিস্ট্যান্স বলতাম, তাহলে আউটপুট রেজিস্ট্যান্স ছিল আমি কোনটা বল দেখি? ওই তো RC আচ্ছা, তাহলে আউটপুট আমি কালেক্টর থেকে নিচ্ছি, তাহলে নিশ্চয়ই আউটপুট রেজিস্ট্যান্স কালেক্টরের রেজিস্ট্যান্সটা। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স মানে যেখানে আমি ইনপুট দিয়েছি সেই টার্মিনালটা, বেস টার্মিনালে ইনপুট দিয়েছি মানে RI1 আর RI2 হচ্ছে বেস রেজিস্ট্যান্স বা ইনপুট রেজিস্ট্যান্স, যেটা ইচ্ছা বলবি। অনেক সময় RB1 RB2 লেখা হয়, যে বইয়ে যেরকম প্রেফার করে, ঠিক আছে? তাহলে এই দুটো বের করার জন্য যদি দুটো ট্রানজিস্টর আমি সেম নিই, তাহলে নিশ্চয়ই দুটো RI1 RI2 সেম হবে, খুব স্বাভাবিক ব্যাপার না? তাহলে সবকিছু আমি সেম নেবো, তাহলে সেটা যদি সেম কি করে বের করবো? 2 ইন্টু RE এসি এমিটার রেজিস্ট্যান্স, এটা ইকুয়াল দুটো ট্রানজিস্টরের জন্য ইন্টু বিটা এসি। আর কোনো অসুবিধা? না, তুমি আউটপুট রেজিস্ট্যান্স বলতে ওই আরসি ওয়ান আর আরসি টু RC1 RC2 ওইগুলো কি এক্সটার্নালি লাগাবি তো? ওগুলো কোনো কিছু দরকার নেই। ও ঠিক আছে। এবার এক্সটার্নালি যখন তুই লাগাবি, তখন তুই দেখেই নিচ্ছিস না, তুই নিশ্চয়ই একটা জেনারেশনে 100 ওহম একটা 200 ওহম লাগাবি না। হ্যাঁ দু নম্বর দাদা, এই বল। বিটা এসিটা কি গো? বিটা এসি বিটা গেন, তুই তো নিজেই বল বিটা কোন কোন মোডের জন্য গেন বল। কমন এমিটার, এই কমন বেস। ব্যাস, কমন বেসের জন্য যে ট্রানজিস্টরের গেন। ও আচ্ছা আচ্ছা। এসি দিয়েছি, এসি গেন বলে আর কি। বিসি কেন হয়, ঠিক আছে? ঠিক আছে। বিসি কেন হয় কিন্তু না, বিসি আমি কেন ওই হয়? এসি গেমটা ওটা দেখে আমি ভাবছিলাম। হ্যাঁ, এসি এখানে ইনপুট দেওয়া বলে এসি গেন, ডিসি গেন। আচ্ছা, তোরা ট্রানজিস্টারের ডিসি অ্যানালিসিস করেছিস এইচ প্যারামিটার দিয়ে? একটা কারেন্ট সোর্স দিয়ে, ডান দিকে একটা ভোল্টেজ সোর্স থাকবে, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স আর কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আমি এরকম টাইপের কোনো ছবি আগের বার এঁকেছিলিস কি? না দাদা, এই কি বলিস রে? স্যার হাইব্রিড ছিল ছিল হাইব্রিড মডেল ছিল। হাইব্রিড মডেল। এইচ প্যারামিটার ওইগুলো ওটা হচ্ছে তো ছিল, ট্রানজিস্টারের। প্রীতমদা করায়নি ওগুলো। কেন? ওগুলো হয়নি, করানো হয়নি, অ্যাম্পলিফায়ারটার করায়নি ওগুলো। এরা বলছি ছিল আগের সেমিস্টারে ছিল। ছিল এইগুলো কিন্তু এরকম হয়নি ওগুলো। আমি তো এই দেখ, একটা কিছু খারাপ মনে করিস না, ঠিক আছে? আমি তো, তুই যখন অ্যানালগ 1 পড়ে এসেছিস, ঠিক আছে, বা ইডিসি পড়ে এসেছিস, আমি তো এইটা জেনে নেবো বা আমি তো এইটা ধরে নেবো তুই ও সব কিছু জিনিসই পড়েছিস। এরকম করলে তো চাপ আছে। দুয়ের ইনপুট আনব্যালেন্স আউটপুট, ঠিক আছে? তাহলে বল এটার ক্ষেত্রে কি হবে?
আমি আর প্রত্যেকটা নাম দিচ্ছি না। এটা হচ্ছে VI1, এটা VI2। তাহলে শুধু এইখান থেকে ইনপুট নিচ্ছি। সাপোজ ধর শুধু এইখান থেকে ইনপুট নিলাম আমি V0, এখান থেকে ইনপুট নিলাম না, তাহলে তো আন্ডারলেন্স আউটপুট হলো তো। হ্যাঁ বাকি জিনিস আমি কিছুই দিচ্ছি না, বাকি সবই সেম জিনিস, যে কোনো একটা থেকে ইনপুট নিচ্ছি, দুটো থেকে ইনপুট নিচ্ছি বলে সেইটা হচ্ছে ব্যালেন্স ইনপুট। যে কোনো একটা কালেক্টর থেকে আউটপুট নিচ্ছি বলে সেটা আন্ডারলেন্স আউটপুট, ঠিক আছে। আর সেম ডিসি পোটেনশিয়াল মেনটেন করতে হবে। এটা বুঝিয়ে লিখতে পারবি তো? দাদা এখানটায় দুটো আউটপুট থেকে একটা ইনপুট নেওয়া হচ্ছে। দুটো ইনপুট থেকে একটা আউটপুট নেওয়া হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই দুটো ইনপুট দিয়েছি না, VI1 VI2, হ্যাঁ আর একটা ট্রানজিস্টরের কালেক্টর থেকে নিচ্ছি, এই ট্রানজিস্টরের কালেক্টর থেকেও নিতে পারিস, কোনো ব্যাপার না, আর দুটো তো সেম। ওটাই বোঝা যাচ্ছে তো টোটাল। এখানে ডিফারেনশিয়াল গেইনের যে ফর্মুলাটা আগেরটা আমি কি লিখেছিলাম, RC/RE না? হ্যাঁ দাদা, হ্যাঁ কিছু চেঞ্জ হবে মনে হচ্ছে? এটা RC2 হবে। আনব্যালেন্স আউটপুট হয়ে গেল, তুই যে কোনো একটা ট্রানজিস্টর থেকে আউটপুট নিচ্ছিস, এই এসি এমিটার রেজিস্ট্যান্সটা ডবল হয়ে যাবে। এইটাই এর চেঞ্জ, আর কিছু চেঞ্জ নেই। আর ইনপুট রেজিস্ট্যান্সের যে ফর্মুলা আমরা করেছি 2RE × বিটা এসি, ঠিক আছে, সেটা সেমই থাকবে। মানে আরআই যেটা, এটা লিখেছিলাম তো 2RE × বিটা এসি, এটা সেমই থাকবে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, আন্ডারলেন্স আউটপুটের যে গেন সেটা ব্যালেন্স আউটপুটের হাফ হয়েছে। হ্যাঁ দাদা, হ্যাঁ পরীক্ষায় প্রমাণ করতে দিতে পারবি? এই দুখানা কনফিগারেশন লিখতে পারবি তো, তাহলেই হবে, আর কিছু লিখতে হবে না। মানে খালি এই ইকুয়েশনটা লিখলে হবে তো? এই দুটো শুধু ইকুয়েশন না, এই ডুয়েল ইনপুট ব্যালেন্স আউটপুটের কনফিগারেশনটা লিখে এই ফর্মুলাগুলো লিখবি, আর ডুয়েল ইনপুট আন্ডারলেন্স আউটপুটের কিছু কথা লিখে আর এই ফর্মুলাটা লিখবি, ব্যাস প্রমাণ, আর কিছু প্রমাণ নেই। ওকে মনে ঠিক আছে। রাখতে হবে যখন আউটপুটটা আনব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে, তখন গেনটা হাফ হয়ে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি, gain of unbalanced output gain of balance output by 2, এটাই হয়েছে তো? হ্যাঁ ডিরেক্ট এটা দিয়ে গেটে অঙ্ক আছে, ঠিক আছে, যাই হোক। সিঙ্গেল ইনপুট ব্যালেন্স আউটপুট, কোনো অসুবিধা? সেম জিনিস হবে, এই যে ওপরে যা জিনিস লিখেছি, সিঙ্গেল ইনপুট ব্যালেন্স আউটপুট সেম জিনিস, কিছু চেঞ্জ হবে না। আর ওগুলো বেকার আমি করি আর সময় নষ্ট করবো না, আমি জাস্ট লিখে দিচ্ছি। এটা 3 নাম্বার তো, সিঙ্গেল ইনপুট ব্যালেন্স আউটপুট is same as the configuration of dual input balance output, ঠিক আছে, ছবিটা এঁকে দিচ্ছি আমি, চিন্তা নেই। এটা কি সিঙ্গেল ইনপুট তো, মানে যে কোনো একটা ইনপুট দেবো, যে কোনো একটা, কোনটা ইনপুট দেবো বল, এটাই দিচ্ছি। এটা হচ্ছে VI1, এটা কিছু একটা দিয়ে দিচ্ছি, এটা RI1, RI2, এখানে গ্রাউন্ড। এটা কিন্তু ব্যালেন্স আউটপুট, তো ভিজিবল উপরেতেই নেবো। ছবিতে কোনো অসুবিধা ভুল এঁকেছি কি, ঠিকই এঁকেছি মনে হচ্ছে? না না ঠিকই আছে। ঠিকই আছে। তাহলে এইটা করে নিতে পারবি, পুরো ডুয়েল ইনপুট ব্যালেন্স আউটপুটের মতোই সব জিনিস হবে, কিচ্ছু চেঞ্জ হবে না। আবার যদি সিঙ্গেল ইনপুট আনব্যালেন্স আউটপুট বলি তাহলে কার মতো হবে? ডুয়াল ইনপুট ডুয়াল ইনপুট আনব্যালেন্স সিঙ্গেল ইনপুট হবে।
ইনপুটটা সিঙ্গেল হবে কিংবা আউটপুটটা আনব্যালেন্স, মানে এই ফর্মুলাগুলোই হবে। হ্যাঁ সেটা লিখে দিচ্ছি আমি ছবিটা এঁকে। সিঙ্গেল ইনপুট আনব্যালেন্স আউটপুট, তাহলে এটা কনফিগারেশন সেম অ্যাজ দ্য কি বল ডুয়েল ইনপুট আনব্যালেন্স আউটপুট সিঙ্গেল ইনপুট, তাই তো? মানে কি জানো এটা সিঙ্গেল ইনপুট, মানে ধর এটাতে ইনপুট কোনটা দিয়েছিলাম, আগে এটা ইনপুট দিয়েছিলাম তো VI1, এটা গ্রাউন্ড, RC1 RC2, ওখানে এখান থেকে আউটপুটটা নিচ্ছি, এটা V0 গ্রাউন্ড, আর কি করবো RC1 RC2 দিয়েছি, ট্রানজিস্টর 1 ট্রানজিস্টর 2 VI1 আর I1। বল এই অবধি কোনো অসুবিধা? স্যার একটু উপরে উঠালে ভালো হয়। আচ্ছা হ্যাঁ ওঠাচ্ছি। ওকে স্যার, হবে, হয়ে গেছে। এগুলো গুছিয়ে লিখতে পারবি তো? হ্যাঁ ওই আগেকার লেখাগুলোর মতনই তো হবে হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, শুধু ইনপুটটা চেঞ্জ করবি আর আউটপুটের জায়গায় আউটপুটটা চেঞ্জ করবি। ঠিক আছে আমি এমনিই বললাম, লেখা দিয়ে দেবো, ঠিক কোনো আছে। সমস্যা নেই। তাই বললি স্যার করাই। আচ্ছা এবার একটা অপ্যাম্প আইসি, ঠিক আছে, একটা অপ্যাম্প আইসির মধ্যে যে ব্লক ডায়াগ্রাম থাকে, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারে যে আমরা 4টে স্টেজ করলাম, আউটপুট স্টেজ করলাম, ঠিক আছে, এই 4টে মিলিয়ে একটা ব্লক ডায়াগ্রাম হয় ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ব্লক ডায়াগ্রাম। অপ্যাম্প লিখছি, অপ্যাম্প ইন দ্য সেন্স অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। আমি কিন্তু এখনো অপ্যাম্পটা আসিনি, ঠিক আছে, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারে এটাই শেষ জিনিস, এই ব্লক ডায়াগ্রামটা। ওই জন্য ব্লক ডায়াগ্রাম অপ্যাম্প লিখলাম ইন টার্মস অফ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। চারটে বক্স এঁকে ফেল। আচ্ছা এই অবধি কারো কোনো অসুবিধা নেই তো? না না ডুয়েল ইনপুট, এই ডেভিড স্যারকে পেন ট্যাবটা কি আবার দিয়ে আসতে হবে মনে হচ্ছে, স্যারের পেন ট্যাব স্যারের। ডুয়েল ইনপুট ব্যালেন্স আউটপুট ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, এখান থেকে এখানে যাচ্ছে, এটা হচ্ছে ডুয়েল ইনপুট আর ব্যালেন্স আউটপুট, লেভেল শিফটার, আউটপুট স্টেজ। আচ্ছা লেভেল শিফটার মানে কি জিনিস, আগের সেমিস্টারে পড়েছিস? বল, বলে ফেল, তাড়াতাড়ি বলে ফেল। দেখেছিস নাকি মনে আছে নাকি, আমি তো বুঝতে পারছি না। পড়িনি স্যার। লেভেল শিফটার ফাটিয়ে দেবো একবারে আমি। সব এটা বলবো? পড়েছিস? বল।
লেভেল শিফটার মানে মানে যেখানটা আর কি কিউ ভ্যালুটা আর কি সেট করা হয় আর মানে ডিসি ভ্যালুকে ডিসি ভোল্টেজকে অ্যাপ্লাই করা হয়। তাই হুম আমি একটা যদি জিনিস বলি সেটা হচ্ছে, এখানে তো অবশ্যই আমি ট্রানজিস্টার দিয়েই দেখাবো, কিন্তু তোরা যেটা পড়েছিস আগের সেমিস্টার লেভেল শিফটার হিসাবে সেটা ট্রানজিস্টার দিয়ে নয়, ডায়োড দিয়ে। এবার কনফিগারেশনটার নাম বল। বাহ বাবা বলে কাজ নেই, নাম বলো তাড়াতাড়ি। ক্ল্যাম্পার। ঠিক, ক্ল্যাম্পারকে বলে হচ্ছে ডিসি লেভেল শিফটার। কে বললি রে? কি বললি রে? শেষ তুই আমি বলেছিলাম। আচ্ছা, ট্রানজিস্টার 1, ট্রানজিস্টার 2, এখান দিয়ে একটা ইনপুট আছে। তো তাড়াতাড়ি খুলে দাও। আর এইটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে আরই, এটা হচ্ছে ভি, এটা ভিসিসি দিয়েছি, আর সি ওয়ান আর সি টু। ফার্স্ট পেজটা মিটে গেল। ফার্স্ট পেজটা কমপ্লিট হলো তো? টুয়েলভ ইনপুট ব্যালেন্স আউটপুট। এবার এখান থেকে একটা নেবো আর এখান থেকে একটা নেবো। ওকে, জিটিজি হয়ে গেল। তাহলে এবার কি বলছে, ডুয়েল ইনপুট আনব্যালেন্স আউটপুট, তাই তো? তাহলে ডুয়েল ইনপুট এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, খাতায় যখন আঁকি পরিষ্কার করে আঁকবো, এখানে তো আমার আঁকাটা এত সুন্দর হচ্ছে আর কি বলবো। আর সি ওয়ান আর সি টু, এটা আরই। এই যে এই যে কাছের যে টার্মিনালের আউটপুটটা, এই ট্রানজিস্টারে কাছের কালেক্টরের আউটপুটটা কাছের ইনপুটে যাবে, ঠিক আছে? দূরের টার্মিনালের আউটপুটটা দূরের ইনপুটে যাবে। মনে রাখার সুবিধা আছে না নেই? হ্যাঁ সুবিধা আছে। কাছের টার্মিনালের আউটপুটটা কাছের ইনপুটে যাবে, দূরের টার্মিনালের আউটপুটটা দূরের ইনপুটে যাবে। ধরে নে এই ট্রানজিস্টারের কালেক্টর থেকে ইনপুট নিলাম, আউটপুট নিলাম, তাহলে হলো তো ডুয়েল ইনপুট আনব্যালেন্স আউটপুট। হ্যাঁ এবার লেভেল শিফটার স্টেজ, এবার আমরা ট্রানজিস্টার দিয়ে লেভেল শিফটিং করবো। লেভেল শিফটার, ওখানে থেকে আউটপুট নেবো। তাড়াতাড়ি বল। আর সি থেকে সি মানে কালেক্টর থেকে। না, এমিটার থেকে। এটাই এখানে বোঝার বিষয়, মনে রাখতে হবে। লেভেল শিফটারের আউটপুট আমরা সবসময় এমিটার থেকে, ট্রানজিস্টারে। মসফেটে নিই হচ্ছে ড্রেন থেকে, সোর্স থেকে, জেফেটে নিই সোর্স থেকে, ঠিক আছে? আচ্ছা, তোরা কি কি রকমের পাওয়ার অ্যাম্প্লিফায়ার করেছিস রে? আচ্ছা, ওপরের যখন ভিসিসি গুলো আঁকবি, ঠিক আছে, সবগুলো শর্ট করে একসঙ্গে আঁকতে পারিস, আর এই সবগুলো শর্ট করেও দিতে পারিস, বা আলাদা করেও আঁকতে পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে এটার ইনপুটটা এরকম হবে। হ্যাঁ, তোরা কি কি রকমের পাওয়ার অ্যাম্প্লিফায়ার করেছিস বল একটু। এটা তো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস এ। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস এ বি, তাই তো? হুম এটা কি রকমের আঁকলাম আমি?
লাস্ট পেজটা এই কনফিগারেশনটা একটা স্পেশাল নাম আছে না? ক্লাস সি এবি না, এটা কি ক্লাস বি পুশফুল নাকি? দিস ইজ হ্যাঁ ক্লাস হ্যাঁ বি হ্যাঁ তাই পুশফুল হবে পাওয়ার অ্যাম্পলিফায়ার। ওকে, ও এই কনফিগারেশনটার কি নাম? কিছু পড়েছিস ডার্লিংটন পেয়ার বলে? কি অবস্থা! এইরকম কনফিগারেশনটা স্পেশাল নাম হচ্ছে ডার্লিংটন পেয়ার। ঠিক আছে, দেখ একটা এমিটার আর একটা এমিটার শর্ট করা আছে। এই এমিটারটা শর্ট করা না? তাই তো। হুম হ্যাঁ দাদা এটা একটা এনপিএন ট্রানজিস্টর, এটা একটা পিএনপি ট্রানজিস্টর, মাথায় থাকে জানো? হ্যাঁ দাদা এই অ্যারো গুলো ভেতরের দিকে, এটা বাইরের দিকে অ্যারো, এটা ভেতরের দিকে অ্যারো। তাহলে আচ্ছা দাদা কোশ্চেন এক্সামে কোশ্চেন কিভাবে আসে এইটা মানে পুরোটা যেগুলো ব্লক করানো এর মধ্যে এই এই ব্লক ডায়াগ্রামটাই পরীক্ষায় মেনলি এক্সপ্লেন করতে দেয়। ঠিক আছে, কিন্তু এই ব্লক ডায়াগ্রামটা জানার জন্য তোকে তো আগে স্পেস করে জানতে হতো। হ্যাঁ ও ওইটা জানতে চাইছিলাম বেশ, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের পার্ট চুকে গেল। ঠিক আছে, এবার আমরা আসবো অপ অ্যাম্পে। স্টার্ট 1.2, দ্যাট ইজ অপ অ্যাম্প। অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপ অ্যাম্পের একটা খুব সুন্দর ডেফিনেশন আছে। ঠিক আছে, অপ অ্যাম্পের একটা খুব সুন্দর ডেফিনেশন আছে, দেখি। হ্যাঁ, ডেফিনেশনটা যদি ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করবে এই ডেফিনেশনটা বলবি, যদি মনে থাকে। না, মনে থাকার মতো কিছু নেই অবশ্য। এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার বা অপ অ্যাম্প যাই হোক ইজ এ direct coupled high gain amplifier consisting of one or more differential amplifier and followed by a level transistor and an output stage। দেখো ব্লক ডায়াগ্রামটা পুরো লিখে দিয়েছি না? হ্যাঁ এই ডেফিনেশনটা যাতে ভালো করে মাথায় থাকে। একটা জিনিস আমি বলি, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের কাছে অপ অ্যাম্প কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হেন কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সার্কিট নেই যেটা অপ অ্যাম্প দিয়ে তৈরি করা যায় না। ঠিক আছে, খুব ভালো করে মাথায় থাকে যেন। দাদা It is used for performing a wide variety of linear as well as non-linear function। Okay,
ইট ক্যান পারফর্ম অপ অ্যাম্প দিয়ে যে কোনো রকম লজিক্যাল টাস্ক, যে কোনো ম্যাথমেটিক্যাল টাস্ক সব হয় কিন্তু, ঠিক আছে? লাইক সামেশন, সাবট্রাকশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, আর কি আছে? ইন্টিগ্রেশন লিখেছি, এটসেট্রা। It is also used as signal amplification, signal conditioning। সিগন্যাল কন্ডিশনিং জিনিসটা তোরা বিটেকের সিগন্যাল সিস্টেমে পড়বি, আর এখানে অ্যানালগ কমিউনিকেশনে আগেবারে স্যার পড়িয়েছে সিগন্যাল কন্ডিশনিং। ওয়েভ ফর্মিং, সার্ভো কন্ট্রোল, ভোল্টেজ রেগুলেশন, অ্যাক্টিভ ফিল্টার, প্যাসিভ ফিল্টার নয় কিন্তু অ্যাক্টিভ ফিল্টার, ওকে। অসিলেটার ডিজাইন তোদের অপ অ্যাম্প দিয়ে আছে। লাস্ট হচ্ছে ডিএসি অ্যান্ড এডিসি। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়েছি, ঠিক আছে, যতক্ষণ পড়লাম ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের যা কিছু জিনিসপত্র, এইগুলো সবই কিন্তু আইডিয়াল কেস, ঠিক আছে? এগুলো সব কিন্তু আইডিয়াল কেস, এগুলো কোনটা প্র্যাকটিক্যাল কেস না। এবার আসি অপ অ্যাম্পের মানে এর ওপরে, সিম্বলের ওপরে। এই টার্মিনালটার নাম কি পড়েছি আমরা একদম শুরুতে? ওটা নন ইনভার্টিং। মানে এখানে ইনপুট দিলে ইনপুট আউটপুটটা ফেজ চেঞ্জ হবে না, তাই তো? এটা ইনভার্টিং। এটা প্লাস ভিসিসি মাইনাস ভিসিসি। আচ্ছা, এটা আউটপুট। এখানে আমি যেটা এঁকেছি, এখানে ইনপুটটা কিসে দেওয়া রয়েছে রে? নন ইনভার্টিং। তাহলে এইটা একটা নন ইনভার্টিং কনফিগারেশন। নন ইনভার্টিং কনফিগারেশন অফ ওপেন লুপ। এখানে কোনো লুপ ফর্ম করেছে? মানে এখানে তো ফিডব্যাক কিছু নেই, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আউটপুট থেকে ইনপুটে আসার কোনো রাস্তা তো নেই। তুই যেটা ইনপুটে দিচ্ছিস সেটা আউটপুটে পেয়েছিস, আউটপুট থেকে ইনপুটে পাঠানোর জন্য কোনো এক্সট্রা সিগন্যাল দেওয়া নেই, তাই তো? তাহলে এটা একটা ওপেন লুপ কনফিগারেশন, কোনো লুপ নেই। তাহলে এ ভি ইন তাই তো? তাহলে এর যদি ইনপুটটা আমি দিই, আউটপুটটা এরকমই হবে না? কিছুটা অ্যাম্প্লিফাই হবে। এটা আউটপুট।
তাহলে বল ইনভার্টিং কি হবে? তো মানে ওইটা ইনভার্টিং এর মধ্যে টার্মিনালের মধ্যে হবে। এরকম না? হ্যাঁ ইনভার্টিং ওপেন লুপ কনফিগারেশন অফ ওপেন, তাই তো? আর এখানে কি হবে? মাইনাস এবি ইন হবে তো? হ্যাঁ দাদা। এটা যদি এরকম হয় এটা আউটপুট হবে। হুম আচ্ছা, এবার হচ্ছে এইটা হচ্ছে নন ইনভার্টিং মোড গেল, ইনভার্টিং মোড গেল, তাই তো? এই ট্যাবটা না খুব বিরক্ত করছে তো আছে। বল আউটপুট কি হবে? 0। কি জিরো? না না এ ইন্টু ভি। জিরো আবার কোথা থেকে চলে গেল? না 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 0 হবে না। এটাকে তখন কি বলবো? ওপেন লুপ ডিফারেন্সিয়াল গেন। এডিও লিখতে পারিস বা এবিও লিখতে পারিস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এই গেনটাকে কি বলবো? ওপেন লুপ নন ইনভার্টিং গেন, এটাকে আর কি। ওপেন লুপ নন ইনভার্টিং গেন লিখবি ওপরে। আর এইটা তাহলে কি? ওপেন লুপ ইনভার্টিং আচ্ছা, গেন। ওইটা আচ্ছা, এটা নন ইনভার্টিং ছিল না, এটা ওপেন লুপ ইনভার্টিং গেন। এই মাইনাসটার জন্য কিন্তু ম্যাগনিটিউডের কিছু চেঞ্জ হবে না, এটা শুধু বোঝাচ্ছে ফেজ শিফটটা। ওকে, হুম তাহলে এইগুলো গেল হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন। ওপেন লুপেরই তিনটে ভাগ, ঠিক আছে? ক্লোজ লুপ কনফিগারেশন আমরা যখন দেখব, ঠিক আছে, তখন এই অ্যাট এ টাইমে দুখানা এসি বা দুখানা ডিসি ইনপুট থাকবে না। তখন যখন আমরা দুখানা ইনপুট দেবো দুখানা টার্মিনালে, তখন প্রত্যেকটা কনফিগারেশন বা টার্মিনালের জন্য আলাদা আলাদা নাম হয়ে যাবে, অ্যাডার, সাবট্রাক্টর, ঠিক আছে? সেই জন্য ডিফারেন্সিয়াল মানে ক্লোজ লুপ কনফিগারেশনে আমরা এরকম ডিফারেন্সিয়াল মোড গেন দেখবো না, এগুলো সব ওপেন লুপ গেল। দাদা এই শেষের কনফিগারেশনটার নাম কি? এই যে আচ্ছা লিখে দিচ্ছি, ওপেন লুপ ডিফারেন্সিয়াল মোড ওপেন, ঠিক আছে? ডিফারেন্সিয়াল মোডটা দুটো ইনপুট দিয়েছি না, হ্যাঁ ডিফারেন্স তৈরি হচ্ছে এখানে। ডিফারেন্সিয়াল মানে কিন্তু ডিফারেন্স, ওকে? এবার যেটা দেখব সেটা হচ্ছে ক্লোজ লুপ। আচ্ছা, ক্লোজ লুপ দেখার আগে ক্লোজ লুপে কিছু অ্যাজাম্পশন লাগবে, এটা দেখার আগে আগে অন্য কিছু বলবো। পরীক্ষায় এগুলো 3 নম্বরের কোশ্চেন লিখতে দেয়, আমি এবার এখন যেটা দেখাচ্ছি। ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল অপ অ্যাম্প, ওকে? আমাদের যা কাজকর্ম সব আইডিয়াল অপ অ্যাম্প নিয়ে। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প তোমাদের ডিপ্লোমা সিলেবাসের জন্য নয়, ওটা শুধুমাত্র গেটের জন্য।
এক নাম্বার ডিফারেন্স বিটুইন টু ইনপুট ভোল্টেজ মানে কি VD equals to VI1 minus VI2 equals to 0 ওকে এইটাই প্রথমে একজন তুই জিজ্ঞেস করছিলিস না আমি তখন সেটা ইগনোর করে গেলাম এই একটা জিনিস দেখানোর জন্য শুধুমাত্র আইডিয়াল অপ অ্যাম্পের জন্যই কিন্তু এইটা হবে আর এইটা না হওয়ার জন্য ইনপুট অফসেট ভোল্ট থেকে ইনপুট অফসেট কারেন্টও তৈরি হবে এটা আসবো সেটা আইডিয়ালের জন্য না সেটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স অবশ্য আচ্ছা ওপেন লুপ ভোল্টেজ গেইন যেটাকে AOL দিয়ে ডিনোট করা হয় দিস ইজ ইনফাইনাইট 3 নাম্বার ইনপুট ইম্পিডেন্স এটাকে RI দিয়ে ডিনোট করব যেটা ট্রানজিস্টরে কি দিয়ে ডিনোট করছিলাম ইনপুট রেজিস্ট্যান্স তাই তো বেস রেজিস্ট্যান্স ইনফাইনাইট আউটপুট ইম্পিডেন্স আর নট 0 ইনফাইনাইট 5-6টা জিনিস হবে ব্যান্ডউইথ হবে CMRR হবে যাই হোক ব্যান্ডউইথ ইনফাইনাইট ইনপুট অফসেট ভোল্টেজ কি ইনপুট অফসেট কারেন্ট কি আউটপুট অফসেট ভোল্টেজ কি আমি সব পরে আসছি ওগুলো সব প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স এটা ইনপুট অফসেট ভোল্টেজ আউটপুট অফসেট ভোল্টেজ VO 0 স্যার পাঁচেরটা কি ওটা ব্যান্ডউইথ আমি পরিষ্কার করে লিখি নাহলে পরে বুঝতে অসুবিধা হবে ব্যান্ডউইথ ঠিক আছে তুই ভাব না যদি গেমটা তোর ইনফাইনাইট হয় ব্যান্ডউইথ ইনফাইনাইট হবে না ইনপুট অফসেট ভোল্টেজ লিখেছি না আচ্ছা এটা কারেন্ট IO এটাও 0 ইনপুট বায়াস কারেন্ট কি দিয়ে ডিনোট করবো IIB তো IIB এটা 0 common mode rejection ratio infinite এটা কি CMRR বলে ওকে slew rate infinite এবার এটা আমি আসবো আচ্ছা এইটা আগে লেখালাম ঠিক আছে তাহলে কি আগে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পেরটা লিখিয়ে দেবো এগুলো সব আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে দাদা এই স্লিউ রেটটা কি স্লিউ রেট আর ইনপুট আর CMRR এগুলো হচ্ছে অপ অ্যাম্পের এসি প্যারামিটার সব আসবে স্লিউ রেট মানে হচ্ছে একটা ইনপুটে চেঞ্জ করার জন্য আউটপুটটা কত তাড়াতাড়ি চেঞ্জ হয় আগের বারে তোরা ডিজিটাল করেছিস হ্যাঁ ছিল সিনক্রোনাস কাউন্টারে ছিল না প্রপাগেশন ডিলে হ্যাঁ ঠিক সেটারই অ্যানালগাস হচ্ছে স্লিউ রেট ওখানে আমরা কি করেছি অ্যাকচুয়ালি প্রপাগেশন ডিলে মানে কি যে ইনপুটে চেঞ্জ করবে তুই আউটপুটে কতটা তাড়াতাড়িও চেঞ্জ করতে পারছে মাঝখানে যদি অনেকগুলো ফ্লিপ ফ্লপ অনেকগুলো গেট আমি দিয়ে দিই ঠিক আছে তুই তো ইনপুটটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আউটপুটে পাচ্ছিস না গেটের জন্য একটা ডিলে হচ্ছে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের জন্য একটা ডিলে হচ্ছে এটাই হচ্ছে প্রপাগেশন ডিলে তাহলে যার জন্য তুই অ্যাসিনক্রোনাস কাউন্টার থেকে সিনক্রোনাস কাউন্টারে এলি অ্যাসিনক্রোনাস কাউন্টারের অসুবিধা কি ছিল কোনো রকম ভাবে হায়ার ফ্রিকোয়েন্সিতেও অপারেট করতে পারে লোয়ার ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে পারবে না আর লো ফ্রিকোয়েন্সি মানে কি টাইম পিরিয়ডটা অনেক বেশি আর হাই ফ্রিকোয়েন্সি মানে টাইম পিরিয়ড আমি ভুল বললাম হাই ফ্রিকোয়েন্সি অপারেট করতে পারবে না কারণ হাই ফ্রিকোয়েন্সি মানে টাইম পিরিয়ডটা অনেক কম তাহলে যখন তুই ফ্রিকোয়েন্সিটা বেশি দিবি তবে একটা যদি মড 6 কাউন্টার হয় কথার কথা তাহলে ও কোনো কারণে 0 1 2 3 করলো
4 নম্বর স্টেপটা জাম্প করে 6 নম্বরে চলে গেল। এটা অ্যাসিনক্রোনাস কাউন্টারের অসুবিধা ছিল, তাই না? হ্যাঁ যেইটা দিয়ে সিনক্রোনাস কাউন্টারে চলে এলি, যখন ও কোনো রকম কোনো টাইম পিরিয়ডকে বাদ দেবে না, লো ফ্রিকোয়েন্সি হোক হাই ফ্রিকোয়েন্সি হোক, ওর মধ্যে প্রপাগেশন ডিলে জেনারেট করা হলো। আবার এটাকে কি করে বাদ দেওয়া যায়? রিপেল ক্যারি, তাই তো বলেছিস? পড়িস নি মনে হয়। হ্যাঁ যাই হোক, তো আচ্ছা এইগুলো গেল। আচ্ছা, এটা দেখানোর আগে অপ্যাম্পের আইসিটা দেখিয়ে দিলে ভালো হয়। আইসিটা দেখিয়ে আজকে ছেড়ে দেবো ভাবছি, পরের দিন প্যারামিটারগুলো বলবো। আইসিটা দেখিয়ে ছাড়বো, কারণ আজকে প্যারামিটার বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। আমরা অপ্যাম্পে মেনলি তো 3-4 রকমের যে আইসিগুলো ইউজ করি, মেনলি আমরা দুটো আইসি ইউজ করি খুব পপুলার যেগুলো। একটা হচ্ছে LM741, এটা কে বানিয়েছে বলতে পারবি? টেক্সাস ইনস্ট্রুমেন্ট। ওকে, এম মানে জানা আছে কিছু? মনোলিথিক। তাহলে এর যে আইসিটা হয়, এটা একটা ডুয়েল ইনলাইন প্যাকেজের আইসি, ঠিক আছে? এখানে একটা এ থাকে, জাস্ট আমি এটা দেখানোর চেষ্টা করলাম। 1 2 3 4 5 6 7 8। আমরা কি জানি যে এইখানে নচটা থাকে, নিচে একটা পয়েন্ট দেওয়া থাকে না, এইটা দিয়ে কাউন্টিং শুরু হয়। এগুলো জানিস? হ্যাঁ 2 3 4 5 কোণ দিয়ে শুরু করবো, ওপর দিক দিয়ে? ওই নিচ থেকে, ডান ডান দিক থেকে, থেকে, উপরের ডান দিক। না নিচ থেকে। যেখান থেকে এই পয়েন্টটা দেওয়া থাকে নচের নিচে, সেখান থেকে কাউন্টিং শুরু হয়। তাহলে এবার যদি আমি আইসিটা দেখি, এইটা হচ্ছে অফসেট নাল। এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট। তাহলে এটা 1, এটা 2, এটা 3 4 5 6 7 8। 8 এর কোনো কানেকশন নেই, ঠিক আছে? নো কানেকশন। 7 নাম্বার হচ্ছে ভিসিসি ভি প্লাস, এটা আউটপুট। এইটা হচ্ছে অফসেট নাল। 3 নাম্বার হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। 4 নাম্বার হচ্ছে ভিসিসি মাইনাস। নো কানেকশন যেটা আছে, এটাকে সবসময় গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে রাখা হয়, ঠিক আছে? অফসেট নাল কি জিনিস, এটা আমি যখন আউটপুট অফসেট ভোল্টেজ পড়াবো তখন বলবো। এই যে আমি অপারেন্টের এখানে যে কনফিগারেশনটা দেখালাম, এই যে এই জিনিসটা, এই ভিসিসি আর প্লাস ভিসিসি মাইনাস ভিসিসি আছে না, এর মাঝখানে প্র্যাকটিক্যালি যখন আমরা এক্সপেরিমেন্ট করি, একটা রিওস্ট্যাট আর পোটেনশিয়ামটা জয়েন করা হয় আউটপুট অফসেট ভোল্টেজটাকে জিরো করার জন্য। যে পয়েন্টে জিরো করা হয় ওটাকে নাল বলে, অফসেট ভোল্টেজটাকে জিরো করা হয় তাই ওটাকে অফসেট নাল বলে, ঠিক আছে? এই যে এই দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনালে একটা পোটেনশিওমিটার দেওয়া হয়। আচ্ছা, এর কিছু জিনিস জানতে হবে। এর ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজ ভিসিসি ম্যাক্স প্লাস মাইনাস 22 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা কথা বলতো প্র্যাকটিক্যাল সেন্সে, ঠিক আছে? ধর তুই অপারেন্টে একটা ইনপুট দিয়েছিস, ধর 5 মিলিভোল্টের একটা সিগন্যাল দিয়েছিস, ইনভার্টিং হোক নন ইনভার্টিং হোক যা ইচ্ছা, ঠিক আছে? তুই আউটপুটটা কিছু একটা পাবি, একটা গেইন দিতে হবে। তুই ওখানে ইনফাইনাইট গেইন দিতে পারবি কখনো? না দাদা। কি
কি দেওয়া না। যাবে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 5 ভোল্ট। 5 ভোল্ট, ঠিক করে বল। 15 আমি ভোল্ট। লিখে তো দিয়েছি রে 22 ভোল্ট। তাহলে 22 ভোল্টই তো হবে। তাহলে ভোল্টের ম্যাক্সিমাম যে বেশি দেওয়া সাপ্লাই যাবে না নাকি? ভোল্টেজটা আছে না, ওই সাপ্লাই ভোল্টেজটাই ও ম্যাক্সিমাম গেইন হতে পারে ভিসিসিতে। ওর থেকে বেশি গেইন সম্ভব না। আচ্ছা, আচ্ছা, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ গেইনের সাপ্লাই আর কি। আচ্ছা, এটা যদি সাপ্লাই তুই দিস, মানে এর থেকে বেশি সাপ্লাই দেওয়া কখনো সম্ভব নয়, ঠিক আছে? ভোল্টেজ গেইনটা, মাউসটা খুব সমস্যা করছে। ভোল্টেজ গেইন যেটা হবে সেটা হচ্ছে 200 ভোল্ট পার মিলিভোল্ট হবে। আমার না শিওর মনে নেই, একটা ডেটা শিটে দেখবি, ঠিক আছে? শিওর মনে নেই। ইনপুট রেজিস্ট্যান্সটা মনে আছে, মানে ইনপুট ইম্পিডেন্স, এটা 6 মেগা ওহম হয়, ঠিক আছে? ব্যান্ডউইথটা হয় হচ্ছে 1.5 মেগাহার্টজের মতো। সিপিইউ রেটটা হয় 0.6 মতো। আচ্ছা, সিপিইউ রেটের ইনপুটটা কিন্তু ভাইভাতে ধরে। তোরা এখন সেকেন্ড ইয়ার না, ফোর্থ ইয়ারে, সরি থার্ড ইয়ারে তোদের গ্র্যান্ড ভাইভা আছে, যদি এটা অনেক কলেজে ধরে। সিপিইউ রেটের ইনপুট, ভোল্টেজ পার মাইক্রোসেকেন্ড। আর সিএমআরআর হচ্ছে 90 ডেসিবেল, ওকে? কারণ আচ্ছা, এটা ডেসিবেল কি আমি ইউনিট হলো বলতে পারবি? হুম। বল। বল, কি বললেন? এটা ইউনিট ডেসিবেল কেন হলো? 90 ডেসিবেল লিখেছি আমি। সিএমআরআর নাম ফুল ফর্মটা মনে আছে? কমন মুভ রিজেকশন রেশিও। খবর। হ্যাঁ, ওটা কি রিজেক্ট করছে? নয়েজটা রিজেক্ট করছে না? হ্যাঁ, তো নয়েজের ইউনিট কি হয়? ডেসিবেল হয়। হ্যাঁ। আরেক রকমের আইসি যেটা আমরা খুব বেশি ইউজ করি সেটা হচ্ছে OP07, ঠিক আছে? এইটা কনস্ট্রাক্ট করেছে হচ্ছে অ্যানালগ ডিভাইস বলে একটা কোম্পানি, মানে অ্যানালগ ডিভাইস একটা কোম্পানির নাম, ঠিক আছে? দাদা বলছি, একটা এসে ডিভাইসে তো অনেক অনেক থাকে, আইসি থাকে। বুঝলাম না। আইসি তো অনেক রকম থাকে, যেমন ওপেন এর আপনি দুটো পড়াচ্ছেন, এর বাইরেও তো অনেক অনেক আছে। আইসি আছে, আমি বলছি তো না, আমি এখনো শেষ করেছি। না, ওইটা আমি বলছি না, আমি বলছি অনেক তো আছে। হ্যাঁ আছে তো, অনেক আইসি আছে। আরো কম করে 15খানা আইসি, 15 রকমের আইসি আছে। হুম। সব আমাদের দরকার পড়ে না। আউটপুটটা 6ই থাকবে। আগেরটা নো কানেকশন কপি লিখেছিলাম রে, আগে না, ছয় না তো। 8 লিখেছিলাম, 8। 8 আচ্ছা 5, হ্যাঁ, 22 ভোল্ট। সরি এটা 8 না, এটা 7 হবে তাহলে। 7 হচ্ছে ভি প্লাস, এটা সেম আছে। 4 নম্বর ভি মাইনাস, 3 নম্বরে হচ্ছে নন ইনভার্টিং, 2 নম্বরে ইনভার্টিং, আর 1 নম্বরে কি ছিল? অফসেট, পুরো অফসেট, তাই তো? আগেরটা 1 আর 6 ছিল না, এবারে 1 আর 8 হয়ে গেছে, এটাই চেঞ্জ। এর কিন্তু সাপ্লাই ভোল্টেজ যেটা, সেটা কিন্তু 22 ভোল্ট নয়, 15 ভোল্ট। এটা বেশি ইউজও নয়, সেই জন্য এর ভোল্টেজ গেইনটা আবার বেশি, 450 ভোল্ট পার বি ভোল্টে, ওকে? দাদা সাপ্লাই মানে ওই ভিসি ম্যাক্স যেটা এর আগে বলছিলাম। প্লাস ভিসিসি মাইনাস ভিসিসি যেটা, ও, ঠিক আছে। ওইটাই ওর ম্যাক্সিমাম গেইনের রেঞ্জ, ওর থেকে বেশি কখনো হতে পারবে না। আচ্ছা, এর স্লিউ হ্যাঁ, রেটটা কিন্তু কম, ঠিক আছে? আগেরটা কত লিখেছিলাম? 0.6, এটা 0.3। এর ব্যান্ডউইথটাও কম। এগুলো জাস্ট ফর ইনফরমেশন আমি দেখিয়ে দিচ্ছি। 0.6 মতো মেগাহার্টজ। এর আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে 60 ওহম।
ইনপুট রেজিস্ট্যান্সটা অনেকটাই বেশি, আগেরটায় 6 মেগা ওহম ছিল, এটাই মনে হয় 50 মেগা ওহম মতো আছে। দেখবি একবার ডেটা শিটটা খুলে, আমার সব মনে থাকে না। এটা হচ্ছে কমন মোডে, ঠিক আছে। আর ডিফারেন্সিয়াল মোডে আর একটা রেজিস্ট্যান্স হয়, সেইটা মনে হয় 160 জি ওহম, গিগা ওহম। বুঝতে পারছিস কত রেজিস্ট্যান্স? ইনপুট বায়াস কারেন্ট, এটা খুব কম, নেগলিজিবল হয় বা প্র্যাকটিক্যালি খুব কম হয়। এইগুলো হচ্ছে সব একটা একটা করে অপ অ্যাম্পের আইসি, ঠিক আছে। ডুয়েল অপ অ্যাম্প আইসি একটা হয়, দুটো কিনতে হয়, এগুলো সব সিঙ্গেল অপ অ্যাম্প আইসি বললাম। ডুয়েল অপ অ্যাম্প আইসি কি কি হয়, কেউ কি নাম জানিস কিছু? LF353N, এটাও টেক্সাস ইনস্ট্রুমেন্ট বানিয়েছে, ঠিক আছে। এটাও টেক্সাস ইনস্ট্রুমেন্ট বানিয়েছে। এখানে কিন্তু দুটো অপ অ্যাম্প আছে, দুটো অপ অ্যাম্পের কিন্তু সবই সেম, শুধু ইনভার্টিং আর নন ইনভার্টিং টার্মিনালগুলো আলাদা করা আছে, আউটপুটটা সেম দেওয়া আছে, ঠিক আছে। আর একটা হয় সেটা হচ্ছে LM324, এটা হচ্ছে 4টে অপ অ্যাম্প আইসি। কনফিগারেশনগুলো আমার মনে নেই, তার জন্য সরি, ভেতরে আঁকাগুলো আমার মনে নেই কোন পিনে কি আছে। এটা খুঁজবি পেয়ে যাবে, এটাও টেক্সাস ইনস্ট্রুমেন্টের বানানো। তোরা একটা এই LM358 হয়তো নাকি? 358 একটা হয়, LM358, ও, ওটাও টেক্সাস ইনস্ট্রুমেন্টের বানানো। আচ্ছা আচ্ছা। LM358, তবে ওর যে কনফিগারেশনটা সেটা একটু ক্রিটিক্যাল, ডিএসপিজিএ কনফিগারেশন, ঠিক আছে। বলছি ডিএসপিজিএ কি জিনিস? ওটা আগেরবার মেমোরি প্যাকেজ ছিল, মেমোরি জায়গাটা ডিজিটালে, র্যাম রম পড়েছিস? হ্যাঁ ওগুলো পড়ে দিলাম। তার মধ্যে এটা ছিল ডাই সাইজ বল গ্রিড অ্যারে, না মনে হয় না, ছিল না। এটা অ্যাকচুয়ালি ভিএলএসআই এর জিনিস। এসওআইসি কনফিগারেশন, এসওআইসি মানে হচ্ছে স্মল আউটলাইন ডিটেইলড সার্কিট। পিডিআইপি একটা কনফিগারেশন আছে, প্লাস্টিক ডুয়েল লাইন প্যাকেজ। ডুয়েল লাইন প্যাকেজ মানে হচ্ছে, দেখ এই দুদিকে পিন আছে না, এই দুদিকে পিন আছে না ওটাতে আইসি, এই জিনিসটা ডুয়েল ইনলাইন প্যাকেজ। সিঙ্গেল ইনলাইন প্যাকেজও হয়, নর্মাল যে ট্রানজিস্টরের আইসি গুলো ও সব সিঙ্গেল ইনলাইন প্যাকেজ, একদিকে পিন আছে। ব্রেডবোর্ড দেখেছিস তো সবাই, ব্রেডবোর্ড কি? ডিজিটালের ল্যাবে দুটো করা। হ্যাঁ দাদা, এখানে ব্রেডবোর্ডের যে কনফিগারেশন সেটা কি হয়, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে 5টা করে থাকে না, হ্যাঁ এখানে মাঝখানে একটা গ্রিড দেওয়া থাকে না, হুম, যার আইসির একটা পোর্শন এইদিকে বসে, একটা পোর্শন এইদিকে বসে, হুম, এটাকে বলে র্যাবাইন। ওকে, এইটা আইসির জন্যই দেওয়া আছে। একটা আইসি ডুয়েল ইনলাইন প্যাকেজের একটা পোর্শন এদিকে বসে, একটা পোর্শন এদিকে বসে। এইখানে যে 5টা করে দেওয়া থাকে এগুলো শর্ট করা না একটা লাইনে, হ্যাঁ আর এখানে যে দুটো রয়ে দেওয়া থাকে 5টা করে, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে এই 5টার মধ্যে যদি একটা আমি কানেকশন দিই তাহলে পরপর 5টা শর্ট থাকে, এই 5টা, এখানে 7টা থাকে, পরপর 5টা শর্ট থাকে। ওপরের রোটাতেও সেরকম থাকে, নিচের রোটাতেও সেরকম, এই রোটাতেও সেরকম। পরপর যদি দুখানা আইসিতে আমি পিন দিই, বিশাল প্যারালাল, এরা সিরিজ, তোরা জানিস না এমনি বলছি, মানে অনেকেই এগুলো জানে না, তাই বললাম।
না ব্রেডও আমরা তো এক্সপেরিমেন্ট করেছি, ডিজিটালে করেছি, ডিসপ্লে করেছি। তাহলে তো খুব ভালো। বল কারোর কোনো সমস্যা এই অবধি? এটা এরকম হয়ে গেছে কেন? আচ্ছা। বল কোনো সমস্যা আছে কি? বল রে, বল বল। সব বুঝে গেছিস? এরকমও সম্ভব? আমার রেকর্ডেড ক্লাসটা রয়েছে, আরেকবার দেখতে হবে। সে তো দেখবি, আমি কি বারণ করেছি? এখানটা এখনই দিয়ে দিচ্ছি, চোখের সামনেই দিয়ে দিচ্ছি। কোথায় গেল? না না, এই নোটস গুলো বা বোর্ড ওয়ার্ক গুলো দেয়ার আপলোড করার পরে মানে কি সঙ্গে সঙ্গে দেখতে পাই না, কালকে হলে দেখতে পাই ওটা আমার ওটা সেদিনে। ওটা অ্যাপের প্রবলেম, ঠিক আছে? ল্যাপটপ দিয়ে দেখা যায়, বাট আমার মনে হয় যত সম্ভব